কিছু যাত্রা শুধুই ভ্রমণ নয়, সেগুলো আত্মার ডাক। হিমালয়ের নীরবতার মাঝে মেঘের ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে এক পবিত্র শিখর, মহাকৈলাস। বিশ্বাস করা হয় এখানেই দেবাদিদেব মহাদেবের নিবাস, আর এই পর্বতের পাদদেশে চিরশান্তির আধার মানস সরোবর হ্রদ। এই যাত্রা সহজ নয়, পথ কঠিন, বাতাস শীতল, কিন্তু প্রতিটি পদক্ষেপে রয়েছে বিশ্বাসের শক্তি। কাঠমান্ডুর কোলাহল থেকে কৈলাস পরিক্রমার নিঃশব্দতা পর্যন্ত এই যাত্রা বদলে দেয় মানুষকে ভেতর থেকে। এ শুধু গন্তব্য নয়, এ এক আত্মার তীর্থযাত্রা। স্বাগতম কৈলাস মানস সরোবর যাত্রায়। হর হর মহাদেব। আজ 4 জুলাই 2025 আমরা দাঁড়িয়ে আছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 25 বছর আগে অনেকজন মিলে দেখা একটি স্বপ্ন, যেটা বাস্তবায়িত করতে আজ মিলিত হচ্ছি আমরা 3 ভাগ্যবান। আমি আছি, আমার সাথে আছে তন্ময়দা এবং আমাদের মেইন লোক এবং ক্যাপ্টেন রবিদা আসছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবে আমরা এই দিনটাতে এসে পৌঁছেছি। আমরা আমাদের যাত্রায় চলেছি আমাদের জীবনের সবথেকে বড় স্পিরিচুয়াল জার্নি এবং এক্সপ্লোরেশনের জন্য। সভ্যতার বাইরে বেরিয়ে বাবা মহাদেবের বাড়ি, ঠিক মানস সরোবর এবং কৈলাস পরিক্রমার জন্য। আমরা দীর্ঘ 6 বছর ধরে অপেক্ষা করছি। 6 বছর এই যাত্রা বন্ধ ছিল, 6 বছর পরে আবার এটা ওপেন হয়েছে। যদিও আমরা বুক করেছিলাম সেই জানুয়ারি মাসে, এখন জুলাই মাস। দীর্ঘ 5 মাস ধরে চলেছে অনেক উৎকণ্ঠা, অপেক্ষা ছিল, অনেক লড়াই, কিন্তু বিশ্বাসের জোরেই এইসব বাধা কাটিয়ে এবার অনেক কিছুকে উপেক্ষা করে আজ আমরা এসে পৌঁছেছি এই দিনে। আমাদের যাত্রা এখান থেকে কাঠমান্ডু। আগামী 14 দিন আমরা যাব আমাদের সবথেকে বড় স্পিরিচুয়াল জার্নির মধ্যে থেকে। কৈলাস মানস সরোবর এক আশ্চর্যজনক মিস্টেরিয়াস প্লেস, মানুষের জানা, যেখানে পৌঁছতে পারবো সেটা বিশ্বাস করতে মাঝে মাঝে নিজেকে খুব অবাক লাগছে, কিন্তু আজ চলেছি, এটা একটা বিশ্বাস। এই ভাবনা আসছেই, একটা চিন্তা, কিন্তু কেউ আমাদের বলেছেন যে এই যাত্রার জন্য যা লাগে সেটা হচ্ছে মাথা খালি করে এবং ব্যাগ হালকা করে, মন শক্ত করে যেতে হবে। সেই অনুযায়ী বেরোচ্ছি, দেখা যাক। হর হর মহাদেব। আমাদের যাত্রার শুরুতে আমরা ফার্স্ট কাঠমান্ডু এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আমাদের অভ্যর্থনা হয়েছে রুদ্রাক্ষের মালা দিয়ে। আমরা বাবার আন্ডারে চলে গেলাম। কাঠমান্ডুতে আমার আসা 4 বছর পরে। 4 বছর আগে এখানে থাকতাম, অনেক কিছু চেঞ্জ হয়েছে। দেখবো আজকের দিনটা তো থাকতেই হবে আমাদের কাঠমান্ডুতে, কালকের দিনটাও থাকতে হবে। আমরা হয়তো পরশুদিন বেরোবো, তার মধ্যে কালকের দিনটা আমরা কাঠমান্ডুর আশেপাশে সবকিছু ঘুরে নেবো। বৌদ্ধ স্তূপা, পশুপতিনাথ মন্দির, আরো অনেক স্পট আছে যেগুলো আমরা ঘুরবো, এবং তার সঙ্গে লাস্ট মোমেন্ট এই জিনিসগুলো কেনার বাকি, ওগুলো কিনে নিতে হবে। আমাদের ট্রাভেল এজেন্সি ম্যাক্স হলিডেজের সঙ্গে আমাদের ব্রিফিং সেশন, সমস্ত ডিটেল নিয়ে নিতে হবে যাত্রার। এবং আমাদের এই টোটাল টিম 37 জন শ্রদ্ধালু যারা পরিক্রমার জন্য চলেছে, সবাই ফিজিক্যালি এবং মেন্টালি যথেষ্ট ফিট। ম্যাক্স হলিডেজ থেকে আমাদের এই ডাফেল ব্যাগ দেওয়া হয়েছিল, তার সঙ্গে বড় একটি ব্যাগ এবং জ্যাকেট, আইডেন্টিফিকেশনের জন্য সেম রেড কালার উইথ এ নাম্বার,
যে নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা চিহ্নিত হব চায়নায় বাকি এই 14 দিন। কাঠমান্ডু থেকে টিবেট যাওয়ার এই আমাদের রুট ম্যাপ। আমাদের 11 দিনের জার্নি হবে টোটাল, মানস সরোবর কৈলাস পরিক্রমা করে কাঠমান্ডু রিটার্ন। কাঠমান্ডু টু কাঠমান্ডু 11 দিনের ওভারল্যান্ড জার্নি। প্রথম দিন কাঠমান্ডু থেকে বর্ডার এরিয়া রাসুয়াগাড়ি থেকে দ্বিতীয় দিন নেপালি ইমিগ্রেশন এবং চাইনিজ ইমিগ্রেশন কমপ্লিট করে পৌঁছবো চায়না টিবেটের প্রথম শহর কেরাঙে। তৃতীয় দিন আমরা চলে যাব কেরাং থেকে সাগা শহরে, যার অল্টিটিউড 4640 মিটার। এখানে আমরা চতুর্থ দিনটি থাকবো কারণ অ্যাক্লিমেটাইজ করতে হবে আমাদের। পঞ্চম দিন সকালে আমরা চলে যাব সাগা থেকে ডাইরেক্ট মানস সরোবর পরিক্রমা করে মানস সরোবর এবং রাক্ষসতালের মধ্যবর্তী একটি পিলগ্রিম হাউসে। সেখান থেকে ষষ্ঠ দিনে আমরা যাব আমাদের চতুর্থ শহর দার্চেন, যেটা কৈলাসের পাদদেশে অবস্থিত, এবং এই দার্চেন শহর থেকেই আমাদের সপ্তম দিনে পরিক্রমা স্টার্ট হবে। 6 কিলোমিটার গাড়ি জার্নি আছে ইয়মদুয়ার অব্দি। সেখান থেকে 3 দিনের আমাদের হাঁটা পথ। প্রথম দিন দিরাপুক, অষ্টম দিন, নবম দিন জুতুলপুক এবং দশম দিনে আবার আমরা দার্চেন শহর হয়ে পরিক্রমা কমপ্লিট করে চলে আসবো সাগা শহরে। এবং 11 নম্বর দিন আমাদের সেই অনুযায়ী প্ল্যান, সাগা থেকে আমাদের রিটার্ন টু কাঠমান্ডু শহর। যদিও আমাদের প্ল্যান আছে, জানি না ভগবানের ইচ্ছা কি আছে, আমরা ঠিক সময়ে কমপ্লিট করতে পারবো কিনা, দেখা যাক। হর হর মহাদেব। এই আমাদের হোটেল কাঠমান্ডুর। এখান থেকে দ্বিতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি কাঠমান্ডু শহর দর্শনের জন্য। হর হর মহাদেব। আমরা আমাদের ফার্স্ট দিনের ট্রিপ জাস্ট কাঠমান্ডুটা ঘুরে দেখা বা নেপাল অ্যাজ আ হোল টোটালটাই একটা পবিত্র জায়গা। নানান জায়গায় নানান দেবতার বসবাস, কোথাও মনকামনা দেবী, কোথাও মুক্তিনাথ, কোথাও পশুপতিনাথ। এখন আমরা চলেছি পশুপতিনাথ মন্দিরের দিকে হোটেল থেকে, এবং তারপরে বুদ্ধা স্তূপাও আছে। নেপাল জুড়ে বুদ্ধ নানান জায়গায় ছড়িয়ে আছে, বুদ্ধা ধর্মাবলম্বী যে যারা আছে। তো এখন পশুপতিনাথ মন্দিরে যাব। এটা মানে বাঙালিদের জন্য একটা পবিত্র, নেপালের জন্য তো অবশ্যই, মানে অ্যাজ আ হোল বাবা মহাদেবের এটা একটা পীঠ বলা যায়, তাই তো? যাই আমরা ওখান থেকে পশুপতিনাথ মন্দির, এবং ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, আমরা মন্দিরটাই দেখাতে পারবো, কিন্তু আমরা মহাদেবের দর্শন হয়তো করাতে পারবো। যাই হোক, যতটা পাওয়া যায় ততটাই। মন্দিরে প্রবেশের আগে গাইডের থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেব। जैसे केदारनाथ में नीचे का भाग है, ऊपर का भाग पशुपतिनाथ मंदिर है। पशुपतिनाथ मंदिर में छूने को, टच करने को किसी को भी अलाउड नहीं। आप कितना का भी पूजा कराए, वहाँ पे छूने नहीं देते। सिर्फ वहाँ पे 4 पार्टी प्रे करना करते, इंडिया से वही पूजा कराते, वही इंसान सब वही करते हैं। हम लोग को सिर्फ मंदिर में दर्शन होते हैं। जैसे और मंदिर अभिषेक कर पाएंगे? हाँ, कर पाएंगे। जैसे और मंदिर में आप शिवलिंग देखते हो, शिव जी भगवान का, यहाँ पे आपको 7 पंचमुखी तेहरा देखने को मिला, बहुत बढ़िया तेहरा देखने को मिलता है आपको। और जैसे अभी हम जाएंगे, आपका जूता तो जो है वहाँ पे गवर्नमेंट शॉप है, वहाँ पे उतारिए, फीस सर्विस से कोई चार्ज वगैरह लगता है नहीं। 5-7 के लोग जैसे गणेश में जाएंगे, लड्डू पेड़ा चावल करता है। आप केदारनाथ जाएंगे, वहाँ पे फटा हुआ होता है, तो उसको दर्द होने से कैसे मालिश होती है, वैसे भगवान पशुपतिनाथ का मेन प्रसाद जो होती है रुद्राक्ष। अगर रुद्राक्ष लेके जाएंगे, वो भी आपको टच करके शुद्धिकरण करके वापस मिलेगा, ऐसा मान्यता है। लेना जबरदस्ती नहीं, आपकी इच्छा होता है। अगर इच्छा है तो पहले रुद्राक्ष देखते थे, फिर आप लोग मंदिर लेके जाएंगे, कहाँ पे फोटो खींचना, कहाँ पे नहीं, कहाँ पे अभिषेक होता है, आपको सब बता देंगे आपको। ठीक है, थैंक यू। মন্দিরে প্রবেশের আগে রুদ্রাক্ষ নিয়ে নেব প্রসাদ হিসেবে এবং অভিষেক করিয়ে নেব মন্দির থেকে। বাদিক থেকে চলে যাচ্ছে এই মন্দিরের রাস্তা, এবং ডান দিকে আমাদের কিছু মেম্বারও দাঁড়িয়ে আছে রুদ্রাক্ষ দোকানের সামনে। কিছু রুদ্রাক্ষ দেখেও নেব, সচরাচর দেখা যায় না। तो कोई भी शुभ कार्य करते हैं, गणपति पूछते हैं, फर्स्ट में गणपति आता है।
उसके बाद आ गया दो मुखी बोले माता गौरी का रूप होता है। ये मंगलकारी, चिंताहारी, ग्रह सुरक्षा, ये महिलाओं के लिए बढ़िया है, मानसिक शांति रखता है। उसके बाद आ गया तीन मुखी माँ सरस्वती का रूप हो गया। जो बच्चे पढ़ाई करते हैं उनके लिए बढ़िया है, मेमोरी पावर बढ़ाते हैं। उसके बाद आ गया चार मुखी ब्रह्मा जी का रूप हो गया। घर में कोई भी पुराना रोगी हो, बीमारी हो, उनके लिए बढ़िया रहता है। उसके बाद पंचमुखी, ये रुद्र से भी, ये हार्ट बीपी वाले के लिए बढ़िया है, शांति प्रभाव लाते हैं। उसके बाद छह मुखी कार्तिकेय का रूप हो गया। हम लोग कोई भी शुभ कार्य करें, उसमें कोई बंधन आता है, कोई अड़चन आता है, उनको काम करता है। अंत में आता है सात मुखी महालक्ष्मी जी का हो गया। नौकरी करने वाला, व्यापार करने वाला, बिजनेस करने वाले को बढ़िया है। इसको छी परिवार बोलते हैं, इसको पूजा करना आता है। और ये पंचमुखी है। ये पंचमुखी क्या, किसी को प्रसाद में बांटना उठना हो, अपने रिलेटिव को, जैसे एक प्रसाद में भी बांट सकते हैं। এই পশুপতিনাথ মন্দিরের দর্শন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নন্দী মহারাজের পশ্চাৎভাগটা দরজার বাইরে থেকে। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই দেখানো যাবে না। এর পিছনেই রয়েছে শ্মশান এবং তার পিছন থেকে বয়ে যায় বাগমতী নদী। আমাদের যাত্রার প্রথম দিনের আশীর্বাদ নিতে চলে এলাম পশুপতিনাথ মন্দিরে। ভিতরে ঘুরলাম, অদ্ভুত এক মায়ার মধ্যে আছি। দেখতে পাচ্ছি আগেও এসেছি বহুবার। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। বাবার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব, এই উদ্দেশ্যে এসেছি। বাবার বাড়ি যেতে চাই, পৌঁছাবো হয়তো প্রথম দিনে যাত্রার শুরুতেই। মনটা ভালো হয়ে গেল বাবার দর্শন করে। সবার জন্য রইল শুভেচ্ছা। বাবার কাছে প্রার্থনা করি যাতে সবার ভালো হয়, সবারই ভালো, মানুষের ভালো। হর হর মহাদেব। অভিষেক করিয়ে নিচ্ছে আমাদের সুপার শ্রদ্ধালু তন্ময়দা। একটা কথা বলে মনে পড়ে গেল, 2024-এ মহাকুম্ভের মেলায় যখন গিয়েছিলাম, সেখান থেকে অ্যানাউন্সমেন্ট থেকে এই টার্মটি আমাদের একটি বন্ধু নিয়ে নেয়। তখন থেকে আমরা শ্রদ্ধালু, এবং সে বলেছে এই পরিক্রমার যাওয়ার সময় যে এখন থেকে নাকি আমরা সুপার শ্রদ্ধালু হয়ে গেলাম। এখান থেকে আমাদের নেক্সট যেতে হবে শক্তিপীঠ মাতা গুহেশ্বরী মাতার মন্দিরে, পায়ে হাঁটা ডিস্টেন্স। বাগমতী নদীর ধারে দেখা আমাদের বজরংবলীর সঙ্গে সাক্ষাৎ দেখা হয়ে গেল বজরংবলী মন্দিরের সামনে। পিছনে বাগমতী নদী। জয় বজরংবলী। পুরনো আদলে তৈরি করা মন্দির। একটি ফ্যামিলি রিল্যাক্স করছে। আমরা এই রাস্তা ধরেই হেঁটে চলেছি বাগমতী নদীর ধার ধরে গুহেশ্বরী মাতার মন্দিরের দিকে। এর পরের ডেস্টিনেশন হবে আমাদের জলনারায়ণ দেবতার মন্দির। আমাদের এই স্পিরিচুয়াল জার্নিতে প্রথম দিনে সব মন্দিরই ঘোরানো হচ্ছে। যেন এরকম ব্যাপার, সভ্যতায় থাকতে থাকতে যে নোংরা ধুলোবালি জমে আছে সেগুলো আগে এখান থেকে ক্লিয়ার আউট করতে হবে। তারপরে আমাদের আগামীকাল যাত্রা শুরু হবে বাবা মহাদেবের বাড়ি কৈলাস পরিক্রমার জন্য। গুহেশ্বরী মাতার মন্দির এতটাই প্রসিদ্ধ, এটা একটি শক্তিপীঠ এবং নেপালের ম্যাক্সিমাম ম্যারেজ, বিবাহ এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। এখানের মন্দিরের প্যাটার্নও সম্পূর্ণ আলাদা আমাদের ইন্ডিয়ান মন্দিরের থেকে। একটি বড় প্রচুর প্রাচীন একটি গাছ। কোনো বিবাহ হয়তো অনুষ্ঠিত হচ্ছে। ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। বাগমতী নদীর ধারে এই গুহেশ্বরী মাতার মন্দিরের এন্ট্রান্স। এরপর চলে যেতে হবে আমাদের জলনারায়ণ দেবতার মন্দিরের দিকে এবং তারপরে আমাদের ফিরতে হবে
আজকের এই যাত্রা শেষ করে আমাদের মেইন যাত্রার দিকে কনসেন্ট্রেট করতে হবে, বহু কাজ বাকি আছে। একটা সেলফি হয়ে যাক। গাইডের থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেওয়া যে এরপরে আমাদের কি কি অ্যাক্টিভিটি আছে। সামনে আমাদের বন্ধু কোনো একটি ওষুধ খাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, জলনারায়ণ দেবতার মন্দির, রুদ্রাক্ষের গাছ, তার নিচে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের ডিটেলস। এই মন্দিরের জল কানেক্টেড গোসাইকুণ্ডের জলের সাথে, এবং এই মন্দিরের যে শিলা সেটি একটি পাথরের ওপরই তৈরি এই মূর্তি, এবং এটা বৃদ্ধ নীলকণ্ঠের মন্দির হিসেবেও জানা যায়। একটি পাথরের ওপরই তৈরি করা এই মন্দির। সামনে একজন শুয়ে রিফ্লেকশনে পুরো মূর্তিটা দেখা যায়, সেটাই দেখার চেষ্টা করছে। কাঠমান্ডুর সন্ধ্যেটা খুবই শান্ত এবং সুন্দর, কিন্তু আমাদের ব্যস্ততাটা অনেকটাই বেশি। ফাইনাল সবকিছু কমপ্লিট করে আগামীকাল থেকেই আমাদের পরিক্রমা শুরু হতে চলেছে, মেন জার্নি, যার জন্য এত কষ্ট, এত চেষ্টা। ফাইনালি ভগবান মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ব। কিন্তু এটা সত্যি কথা যে আমাদের মনের মধ্যে না জানা এক ভয় কি জিনিস সেটা বলতে পারবো না, কিছু একটা এক্সাইটমেন্ট রয়েছে। প্রচন্ড এক্সাইটেড মর্নিং, আমাদের যাত্রা শুরু হতে চলেছে। সব রেডি, বাসও রেডি। ফাইনালি আমরা স্টার্ট করছি আমাদের আজকের ডিস্টেন্স 148 কিলোমিটার। উই আর স্টার্টিং ফ্রম কাঠমান্ডু। আমাদের গন্তব্য হবে তিমুরে, রসুয়া গাড়ি হয়ে যেতে হয়। রাস্তাটা একটু খারাপ, ওয়েদার তো ঠিকই আছে, এখানে ওয়েদারের ব্যাপার নেই, বাসে যাবো, 7-8 ঘন্টার রাস্তা। যাই হোক, সবাই খুব এক্সাইটেড। আরো বহু লোকের সঙ্গে দেখা হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে। 32 to 37 লোক আছে, তার মধ্যে আমরা 3 জন বাদ দিলে 2 জন বাঙালি পেয়েছি, তাও প্রবাসী। দেখা যাক, সবাই হয়তো ফ্যামিলির মতন একসঙ্গে যেতে হবে, এটাই নিয়ম। সবাই এক্সাইটেড, আনন্দ করছে। হর হর মহাদেব। Har Har Mahadev. So we're really lucky, this group particularly, because we've gotten our permits. We're not waiting. So I'm feeling a bit blessed already. So it only can get better from here. That's my belief. Yeah. Thank you. Har Har Mahadev. गुड मॉर्निंग, हर हर महादेव। हम बहुत लकी है, तो हमारा जर्नी आज से स्टार्ट हो चुका है। तो जय शिव शंभू। কাঠমান্ডু শহরটা পেরোতেই সিনারিগুলো চেঞ্জ হয়ে যেতে থাকছে। সবুজ পাহাড়ের মধ্যে প্রবেশ করছি, আকাশটা মেঘে ঢাকা। এই 148 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। মানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, নয়তো খুব সরু। দেখা যাবে, অলরেডি সবুজে এন্টার করেছি আমরা। আহা হা হা, অমায়িক দৃশ্য। রাস্তা অনেকই সরু, সবুজ এবং মেঘে ঢাকা। আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে যত আমরা এগিয়ে যাব কৈলাসের দিকে। হর হর মহাদেব। ঘন্টা দেড়েক পরে আমাদের ফার্স্ট টি ব্রেক, টি হল্ট। এগিয়ে আসছেন আমাদের শ্রদ্ধালু রবিদা, ক্যাপ্টেন। কতটা যে ফিট আছে কে জানে। আশপাশটা অসাধারণ, সবুজ ভ্যালি, আকাশে মেঘ। মহাদেব যেন রিফ্রেশ বাটনটা অন করে দিয়েছে, চাঙ্গা করে দেবে আমাদের। এবং একেই হয়তো অ্যাক্লিমেটাইজেশন বলে, এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।
অসাধারণ সবুজ, নানান রকমের সবুজ, আকাশে মেঘের শেড। অত এই দেখুন এগিয়ে আসছে আমাদের সুপার শ্রদ্ধালু তন্ময়। এজেড লোকেদের থেকে আমাদের তিনজনের গ্রুপ একটু আলাদা করে টাইম স্পেন্ড করা, মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে চলেছে। বিদুর ভ্যালিতে এসে পৌঁছেছি। ছড়িয়ে থাকা কিছু গ্রাম, প্রচুর চাষ। ভ্যালি বলেই চাষ করাটা এত ইজি। ঠান্ডা এখনো পড়েনি, তবে এয়ার অনেক ক্লিয়ার। নিঃশ্বাসটা প্রাণ ভরে নেওয়া শুরু করে দিয়েছি এবং চোখ দিয়ে যা দেখছি সেটা তো আলাদা। বিদুর, বাটার, বিদুর, ত্রিশুলি, গালচি। রাস্তা সম্বন্ধে শুনেছি কাজের সূত্রে যখন আমি থাকতাম বছর 7 আগে কাঠমান্ডুতে। সিনিক বিউটি খুবই সুন্দর। আজকে আমাদের গন্তব্য ইমুরে। ইমুরের একটি গ্রাম সিয়াফ্রুবেসি। বৃষ্টি শুরু হয়ে গেছে। ত্রিশুলি নদীর পাশে এক মায়াবী পরিবেশ। এই পাওনাগুলোর জন্যই এতদিন ধরে এত কষ্ট, তবে এটা জাস্ট শুরু। 6 দিনের আমাদের জার্নি আছে। ভয় একটাই, কিছু এজেড লোক আছে 6 দিন বাস জার্নির পরে 3 দিন পায়ে হেঁটে পরিক্রমা, যেন সবাই ভগবানের ইচ্ছা করে উঠতে পারে এত দূর যখন এসে পৌঁছেছে। রাস্তার কন্ডিশন অনেকটা খারাপ, কিছুটা খারাপ হলেই মনটা আটকে ওঠে। বন্ধ যাতে না হয় এর কোনো অল্টারনেট ওয়ে নেই। একটাই রাস্তা বর্ডারে পৌঁছানোর। এই দিক থেকে পাশ থেকে ত্রিশুলি নদীর অসাধারণ দৃশ্য। আমরা যত এগিয়ে চলেছি, আজকে এলিভেশন অতটা গেইন হবে না। 2308 মিটার, 1300 মিটারের মতন এলিভেশন গেইন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের রেঞ্জটা অনেকটাই উঁচু। আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। ত্রিশুলি নদীও অনেকটা খরস্রোতা, অল্টিটিউড এখানে অনেকটাই 2000 মিটারের কাছাকাছি। অলস মানুষজন, অলস দুপুরে লাংটাং ভ্যালি ন্যাশনাল পার্কে এন্ট্রেন্সের সময়। রাস্তাটা খারাপ ছিল, যদিও এরপরে রাস্তাটা কিছুটা ভালো হয়েছে, আবার খারাপ হবে হয়তো। উপর থেকে দেখা ত্রিশুলি নদী। জেসিবি কাজ করছে। খুবই কঠিন জীবনযাত্রা। আস্তে আস্তে যত উচ্চতায় প্রবেশ করছি, পরিবেশটা মায়াবী হয়ে উঠছে, কিন্তু এই মেঘের জন্য ভয় লাগছে। ভয় পাওয়ার কারণ নেই, আমরা এই মেঘের লেয়ারের ওপরের লেয়ারে পৌঁছে যাব। আহা, কি সুন্দর এই দৃশ্য। সামনে যে গভীর খাইটা আছে সেটা এখন দেখা যাচ্ছে না, মধ্যে একবার দেখে রবিদা আটকে উঠেছিল। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, 148-এর প্রায় 90 কিলোমিটারের মতন চলে এসেছি। এখন আমাদের লাঞ্চ ব্রেক হবে
লাঞ্চ ব্রেক হবে। আহা হা হা, পুরো হোয়াইট আউট হয়ে গেছে। মায়াবী পরিবেশ, এই জন্যই মানুষ বারবার দৌড়ে এখানে আসে। সভ্যতার বাইরে আমরা নেচারের মধ্যে প্রবেশ করছি, সেটা বুঝতে পারছি আস্তে আস্তে। এটা কি স্বর্গ না পৃথিবী? পৃথিবীর কোন জায়গা বোঝার কোনো উপায় নেই। মেঘ ক্লিয়ার হয়েছে, মেঘের অনেকটা উপরে চলে এসেছি। আমরা এবার লাঞ্চ ব্রেকে দাঁড়াবো, সেটা হচ্ছে ধুনচে বাজার। এখানে ত্রিশুলী নদীর নাম লাংটাং খোলা, লাংটাং ভ্যালির মধ্যে, এবং সেটা কিছুটা আগে গিয়ে উচ্চতায় গিয়ে আবার নাম চেঞ্জ করে তাকে বলা হয় ভুটেকোশি। অল্টিটিউড অনেকটাই, 2000 মিটারের ওপরে চলে এসেছি। উঁচু উঁচু পর্বতমালা, ভেসে যাওয়া মেঘ, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আর চোখ ভরে দেখা, এতেই হয়তো অ্যাক্লিমেটাইজ আমাদের হয়ে যাবে। এমনভাবেই নেচার তৈরি। প্রকৃতি যেমন সুন্দর, জীবনযাত্রা ততটাই কঠিন। সভ্যতার সঙ্গে এখানকার মানুষজনের কোনো মিল পাওয়া যায় না। জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা, নেচারও তেমনি সম্পূর্ণ আলাদা। এর সামনে এইসব দেখা, সত্যি আমরা ভাগ্যবান, আরো ভাগ্যবান, কারণ চলেছি কৈলাস পরিক্রমায়, যেটা বহু মানুষের স্বপ্ন। আজকে আমাদের যাত্রার প্রথম দিন, অলরেডি আমরা নেচারের মধ্যে প্রায় হারিয়ে গেছি। অলস দুপুরে সাধুর বাজানো ইনস্ট্রুমেন্ট মন ভরে উপলব্ধি করছে। বাচ্চা ছেলের ঝাঁক, পিছন থেকে বয়ে যাওয়া হাওয়া, ব্যাকগ্রাউন্ডের এই পাহাড়, আকাশ সভ্যতার থেকে অনেকই বাইরে। মন ভালো করে দেওয়ায় প্রকৃতিকে মানিয়ে নেওয়াকেই হয়তো অ্যাক্লিমেটাইজেশন বলে। তবে আমার মনে হয় এটা সভ্যতা ছেড়ে প্রকৃতির মধ্যে গিয়ে প্রকৃতির মতো করে মানিয়ে নেওয়াটা। দূর থেকে দেখতে পাওয়া ধুনচে বাজার, এগিয়ে চলেছি। আমাদের আর 30 কিলোমিটার গেলেই প্রথম দিনের ডেস্টিনেশনে পৌঁছবো, যেটা সিয়াফরুবেসি। অদ্ভুত নাম, অনেকে তো ঠিক করে বলতেও পারছে না। রাসুয়া ডিস্ট্রিক্টের তিমুরেতে সিয়াফরুবেসি গ্রাম। যেতে হবে এই মায়ার রাস্তা ধরে। রাস্তা অনেক সরু, কিন্তু অদ্ভুত সুন্দর। উত্তরাখণ্ড, হিমালয়ের বিভিন্ন প্রান্তে শেষ 20 বছর ধরে এক্সপ্লোর করেছি, কিন্তু এই যাত্রাটা যেন সম্পূর্ণ আলাদা, ফিলিংস আলাদা, এবং পাহাড় এবং প্রকৃতির রূপ সবকিছুই অন্যরকম লাগছে।
কিছুক্ষণের জন্য রবিদা বাঁদিকে জানলার পাশে বসেছিল, এখন কাজটা বন্ধ করে দিয়েছে। হয়তো এই অল্টিচিউডে একটু কেমন কেমন করছে মনটা। এখন অবধি আমাদের টিমের সব মেম্বাররা ফিট। ফার্স্ট দিন ফিট থাকতেই হবে। টোটাল 6 দিনের বাস জার্নি করে আমরা কৈলাস পরিক্রমা শুরু করতে চলেছি। আহারে কি রাস্তা, বাবারে। আমাদের প্রথম দিনের জার্নি আলটিমেটলি কমপ্লিট হলো। 9 ঘন্টা সময় এসে পৌঁছেছি সিএফরুবেসি গ্রামে, হোটেল পিসফুল। এখানে আমাদের পিসফুলি থাকতে হবে আজকের রাতটা। আমাদের মেম্বাররা 2-3টে হোটেল মিলিয়ে আমাদের 37 জনকে থাকতে হচ্ছে। এতই ছোট ছোট হোটেল, কিন্তু খুব পরিষ্কার এবং সাধারণ। পৌঁছে গেলাম ছাদে, গিয়ে দেখলাম না, লোকেশনটা একদমই সাধারণ নয়। বিশাল বড় বড় পাহাড় দিয়ে ঘেরা ওয়ালের মতন, তার মধ্যেখানে ছোট্ট সবুজ একটি গ্রাম। উপরের লেয়ারে মেঘ রয়েছে, সবুজের কোনো ডেফিনেশন নেই। ঠান্ডা হাওয়া চলছে, প্রচুর পাখির আওয়াজ, মানুষের চিৎকার, গাড়ি ঘোড়ার আওয়াজ কিছু পাচ্ছি না। আমরা তো অভ্যস্ত নই এইভাবে, না? এই মায়াবী পরিবেশ, অল্প আলোয় দেখা এত সবুজ ক্ষেত, আস্তে আস্তে প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছে, সিম্পলি হারিয়ে যাচ্ছে। গ্রামটা খুবই ছোট, বর্ডার এরিয়ার ছোট্ট একটি গ্রাম। বেরিয়ে পড়েছে গ্রামটা ঘুরতে। অন্য সময় হলে রেস্ট নেওয়া যেত লং জার্নির পরে, কিন্তু আমরা যে কৈলাস যাত্রায় বেরিয়েছি, ফার্স্ট দিনের জার্নি কমপ্লিট হয়েছে। আমাদের আরও 10 দিনের জার্নি আছে। ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে। পুরো সারাউন্ডিংটা উঁচু উঁচু পাহাড় থাকায় সানসেট হওয়ার অনেক আগেই আলো অনেকটা কমে এসেছে। হাওয়া চলছে, তার মধ্যে একটু প্র্যাকটিস, একটু হাঁটা, ভালোই লাগছে সন্ধ্যার সময়টা। ওই উঁচুতে দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তি এবং মন্দির আছে, ওখানেই যাব। উপর থেকে দেখা সিএফরুবেসি গ্রাম, অসাধারণ শান্ত সুন্দর। এই জায়গায় অনেকটা সময় কাটাচ্ছি। আগামী দিনে চলার এনার্জিটা যেন এখান থেকেই পেয়ে যাচ্ছি। নাইট্রো বুস্টারের কাজ করছে এগুলো। সকাল হয়েছে, আকাশ পরিষ্কার, চারিদিকটা চকচক করছে। এখন সকাল 5টা বাজে। বেরিয়ে সকালের আলোয় একবার গ্রামটা দেখতে বেরোলাম। সব টিম রেডি হচ্ছে বেরোনোর জন্য, এত ভোরেই বেরোতে হবে। গতকাল আমরা বেরিয়েছিলাম কাঠমান্ডু থেকে, এসে পৌঁছেছি প্রথম দিন জার্নির পরে এই গ্রামে। গতকালের চ্যালেঞ্জ ছিল আমাদের রাস্তা, লেন্দি রাস্তা। আজকের দিনের চ্যালেঞ্জ আমাদের ইমিগ্রেশন। আজ আমরা এন্টার করব টিবেটে। ভাইটাল ডে, মোস্ট ভাইটাল ডে। নেপালি ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। আমাদের টিমের কিছু মেম্বার অন্য হোটেল থেকে রেডি হয়ে ফিরছে। বর্ডার এরিয়ার এই গ্রাম। সকাল 5টার সময় দোকান সব খোলা।
বহু পুরনো আদলে তৈরি বাড়ি। নেপালের অন্যান্য গ্রামেও এমনই দেখতে পাওয়া যায়। দোকান পাশার সব খুলেছে, কারণ তাদের ম্যাক্সিমাম কাস্টমার ফাইনালি কিছু কেনার থাকলে এখান থেকেই হয়তো কিনবে। অনেক টিম আছে যারা আমাদের সঙ্গে আজ যাবে বর্ডার ক্রস করার জন্য। এখানে প্রকৃতি যতটাই সুন্দর, জীবনযাত্রা ততটাই কঠিন। প্রকৃতি এখানকার মানুষজনকে লালন পালন করে রাখে তার মতন করে। তাছাড়া এই রিমোট এরিয়ায় বর্ডারে থাকা জীবনযাত্রা খুবই কঠিন। আমরা সভ্যতার মধ্যে থেকে যেটা কল্পনাও করতে পারবো না। প্রতিটা মানুষের পরিশ্রম। আমাদের বাস রেডি হয়ে আছে, আমাদের কুকিং স্টাফ এবং গাইড এসে পৌঁছাবে, এবং আজকেই আমাদের দেখা হবে আমাদের চাইনিজ গাইডের সাথে। তারাই আমাদের গাইড করবে আগামী 10 দিন। আজকের ডিস্টেন্স বেশি নয়, 125 কিলোমিটার। টোটাল টাইম লাগে 4 ঘন্টা, কিন্তু মেন বর্ডার ইমিগ্রেশনটাই টাইম লাগবে। কঠিন জীবনযাত্রা যা বলছিলাম, আমরা তো এক ঘর থেকে আর এক ঘরে গ্যাস নিয়ে যেতে হাঁপিয়ে যাই, এদের এইভাবে নিয়ে যেতে হচ্ছে। রাজু ভাই সকালে উঠে সব কিছু বুঝে নিচ্ছে। हमारा किचन स्टाफ आ गया। किचन स्टाफ जीवन जी आ गया है। आप थोड़ा बताइए आज का प्रोग्राम। थोड़ा आज का प्रोग्राम हम यहाँ से अभी बॉर्डर जा रहा है, ठीक है। नेपाल इमिग्रेशन में हमारा स्टाफ मारना है, उसके बाद थोड़ा आगे जाना है, उसके बाद लाइन में लगना है। वो नेपाल वो चाइना का गाइड आएगा हमको रिसीव करने के लिए, उसके बाद हम आगे जाएंगे। थैंक यू। आज उसके बाद केरुम जाएंगे। केरुम জার্নি স্টার্ট। 25 কিলোমিটার চলতে হবে। মন শক্ত করে এগিয়ে যাচ্ছি। প্রতিদিনই একটা আশঙ্কার মধ্যে থাকা, ঠিকঠাক এগিয়ে যেতে পারবো তো। ভগবানের নাম নিয়ে এগিয়ে চলেছি। রাস্তা খুব খারাপ। একটি ব্রিজ, ভোটেকোশি নদী, ত্রিশুলি নদী, এখানে নাম ভোটেকোশি। আহা হা হা, সকালের কি রূপ। রাস্তাটা আবার খারাপ। পাশ থেকে খুব জোরেই বইছে নদী। আমরা 2500 মিটার অল্টিটিউডে আছি অলরেডি, কিন্তু সিনিক বিউটি কি বলবো, যেদিকেই তাকাচ্ছি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। খেয়েছে আগে, এটা কি হলো? বর্ডারের বড় বড় গাড়ি আটকে থাকলে অল্টারনেট রাস্তাও নেই, লেট হয়ে যাবে ইমিগ্রেশনে। আর মহাদেব, বাসটা কি আটকে গেছে? যাবে যাবে, চলো। চাইনিজ টাইম আমাদের থেকে 2.5 ঘন্টা আগে। যত এগিয়ে চলেছি বর্ডারের দিকে, রাস্তা তত খারাপ হয়ে আসছে। অনেকটাই চলে এসেছি। চায়নার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল উঁচু উঁচু পাহাড়। নেপালি ইমিগ্রেশন। Chinese immigration.
পৌঁছে গেছি, কিন্তু আমাদের কপাল খারাপ, চাইনিজ লাঞ্চ টাইম হয়ে গেছে, আমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ। খালি লাঞ্চের জন্য নয়, তারা লাঞ্চের পরে পাওয়ার ন্যাপও নেবে এবং ঘন্টা দেড়েক নদীর স্রোতে বেঁকে যাওয়া কোনো কনস্ট্রাকশন থেকে এই স্ক্র্যাপগুলো তোলা হয়েছে। আশপাশটা ঘুরে দেখছি, 1.5 ঘন্টা কাটাতে তো হবে। এত দূরে এসে এই ভাইটাল জায়গায় যদি দাঁড়িয়ে থাকা যায়, টেনশন কাটানোর কিছু তো একটা উপায় দরকার। নদীর স্রোতের শক্তি পুরো এই আয়রন রডগুলোকে কেমনভাবে বেঁকিয়ে দিয়েছে, অদ্ভুত এই নেচার। ইমিগ্রেশন সেন্টার কখন খুলবে? ক্রস করার পর 100 কিলোমিটার, তবে গিয়ে পৌঁছবো কেরং শহরে। বাকিরা সবাই ওয়েট করছে রোদের মধ্যে বসেই। টেনশনে আছে সবাই, ভগবানের নাম নিয়ে এগিয়ে যাব। 3 তারিখ বাড়ি থেকে বেরিয়ে কাটিয়ে ফেলেছি 5টা দিন। কলকাতা থেকে পৌঁছেছি দিল্লি, দিল্লি থেকে এসছি কাঠমান্ডু, নেপাল। এখান থেকে 2 দিন জার্নি করে আমরা এসছি নেপাল এবং টিবেট বর্ডারের সামনে। ওয়েট করছি চাইনিজ ইমিগ্রেশনের জন্য। এখন টিবেটে প্রবেশ কেবলমাত্র সময়ের অপেক্ষা। এই অপেক্ষার মধ্যে থেকেই আমরা শেষ করব আমাদের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম পর্ব। এই প্রতীক্ষার অবসান হবে আমাদের আগামী পর্বে। এই অজানা দেশ, অজানা মানুষ, তাদের নিয়ে 11 দিনের হবে আমাদের এই যাত্রা। প্রচণ্ড এক্সাইটিং হতে চলেছে আমাদের সামনের দিনগুলো। সাথে থাকুন, আমাদের সঙ্গে সামিল হন কৈলাস মানসরোবর যাত্রায়। দেখতে থাকুন আমাদের আগামী পর্ব। হর হর মহাদেব।